আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বিগ ব্রেকিং নিউজ, ইরানকে 30টি অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাতের ঘুম হারাম। লন্ডভন্ড ইসরায়েলের তেল শোধনাগার মেরামতে লাগবে কয়েক বছর। টেলিগ্রাফের প্রতিবেদন, ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো। ইসরায়েলের সমালোচনায় এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি, একের পর এক জয় তুলে নিচ্ছে জোহরান মামদানিরা। বাবার জানাজা পড়াতে চান মুস্তাবা, নিরাপত্তা বাহিনীর না। শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়। মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এলো পুতিনের ক্ষেপণাস্ত্র, ইউক্রেনে নিহত হলো 21। ইসরায়েলের কাছে 1 ইঞ্চি ভূখণ্ড ছাড়বে না লেবানন, বললেন প্রেসিডেন্ট আউন। ইরান শুনছিলেন শিরোনাম, এবার জানাবো পুরো খবর। ইরানকে 30টি অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাতের ঘুম হারাম। আমেরিকা এবং ইসরায়েলের সাথে তীব্র ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ইরানের বিমান বাহিনীকে ঢেলে সাজাতে বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া। চলতি বছরের শেষ নাগাদ তেহরানের কাছে 30টি অত্যাধুনিক SU-35 ফাইটার জেট হস্তান্তর করতে যাচ্ছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যে 20টি যুদ্ধ বিমানের উৎপাদন সম্পন্ন হয়েছে এবং বাকি 10টি যুদ্ধ বিমান ডিসেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে জানা গেছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধের অবসান ঘটার পর এটি ইরানের সবচেয়ে বড় সামরিক অস্ত্র চুক্তি। ইরান রাশিয়ার কাছ থেকে মোট 48টি অত্যন্ত শক্তিশালী SU-35 যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। ইরানের বিমান ঘাঁটিগুলোর প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন শেষ হলে এই বিমানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। শুধু SU-35 নয়, ইরান সম্প্রতি রাশিয়ার কাছ থেকে 12টি ব্যবহৃত SU-30 SM-2 দূরপাল্লার ফাইটার জেটের অর্ডার দিয়েছে, যা 2027 সালের মাঝামাঝি সময় সরবরাহ করা হবে। এছাড়া দীর্ঘমেয়াদে রাশিয়ার পঞ্চম প্রজন্মের SU-57 স্টেলথ ফাইটার জেট কেনার বিষয়ে আলোচনা অনেক দূরে গিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত সামরিক ভারসাম্য এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের এই ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সূত্র জানিয়েছে TOI। লন্ডভন্ড ইসরায়েলি তেল শোধনাগার মেরামতে লাগবে কয়েক বছর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ শুরুতে ক্ষয়ক্ষতির বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও এখন জানা যাচ্ছে ক্ষতির পরিমাণ আগের চেয়ে অনেক বেশি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, উত্তরাঞ্চলের হাইফা উপসাগরে অবস্থিত এই শোধনাগারটির পুনর্নির্মাণ কাজ 2028 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 নিউজের গত সোমবারের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুর দিকে 2টি পৃথক ইরানি হামলায় শোধনাগারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অথচ দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন এবং শোধনাগার পরিচালনকারী প্রতিষ্ঠান বাজান দাবি করেছিল সেখানে বড় কোনো ক্ষতি হয়নি। গত মার্চ মাসে বাজান তেল আভিভ স্টক এক্সচেঞ্জকে জানিয়েছিল একটি শোধনাগার ট্যাঙ্কের ছাদে সামান্য ক্ষতি হয়েছে এবং তাদের সব উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সে সময় কোম্পানিটি এক বিবৃতিতে বলেছিল, আমাদের ধারণা এই ক্ষতি তেমন গুরুতর নয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে ইয়েশিভা ওয়ার্ল্ড জানিয়েছে, শোধনাগারের গ্যাস টারবাইন, স্টিম বয়লার, বৈদ্যুতিক কক্ষ এবং অন্যান্য সহায়ক ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে, যা আগে জনসম্মুখে প্রকাশ করা হয়নি। চ্যানেল 12 নিউজ আরও জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে সেখানে বড় ধরনের পুনর্নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে। বাজান তেল শোধনাগারটি ইসরায়েলের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ শিল্প এলাকা। এখান থেকে শিল্প কারখানা, কৃষি, অবকাঠামো এবং অভ্যন্তরীণ ব্যবহারের জন্য তেল সরবরাহ করা হয়। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী এই শোধনাগারে দৈনিক প্রায় 26,000 টন তেল উৎপাদনের সক্ষমতা আছে এবং এটি বছরে প্রায় 98 লাখ টন অপরিশোধিত তেল শোধন করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কি পরিমাণ ক্ষতি হয়েছে তা কঠোর সামরিক সেন্সরশিপ বা কড়াকড়ির মাধ্যমে লুকিয়ে রাখছে ইসরায়েল।
ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে প্রথম আলোচনা হয় ইরান ও ওমানের মধ্যে, তারপর এক টেবিলে বসে ওমান আর কাতার, এরপর ইরান ও সৌদি আরব এবং সর্বশেষে কাতার ও সৌদি আরবের মধ্যে চলে আলোচনা। সবগুলো আলোচনার উদ্দেশ্য যুদ্ধ বন্ধ হওয়ার পর আঞ্চলিক সহাবস্থানের চেহারা কেমন হবে তা নির্ণয় করা। কূটনীতির এমন মাথা ঘুরিয়ে দেয়া তৎপরতা কেবল শুরু। উপসাগরীয় দেশগুলো ইরানের সাথে এক স্বাভাবিক সম্পর্কের সমীকরণ মেলাতে কূটনৈতিক তৎপরতা চালাতে থাকায় সামনে এমন আরো বৈঠক ঘটতে যাচ্ছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ছাড়ের বিনিময়ে উপসাগরীয় দেশগুলো ইরানকে কি ধরনের আর্থিক প্রণোদনা দিতে পারে, এসব বিষয় গুরুত্ব পাচ্ছে আলোচনায়। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য অগাস্টের ডেডলাইনকে সামনে রেখে যে আলোচনা চলছে তার সমান্তরালেই চলছে এই আঞ্চলিক তৎপরতা। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো গনুল তোল বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা অনেকটা কমে গেছে। ব্যাপারটা বেশ কয়েক বছর ধরেই ঘটছে। এখনকার মূল ভাবনা হলো ইরানের সাথে আমাদের নিজস্ব বোঝাপড়াতেই আসতে হবে। উপসাগরীয় দেশগুলো যদি শেষ পর্যন্ত নিজেরাই চুক্তি করে বসে অবাক হওয়ার তেমন কিছু থাকবে না। আপাতত প্রকাশ্য বার্তাগুলো যুক্তরাষ্ট্রের কথার সাথেও মিলে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে সম্প্রতি অনুষ্ঠিত এক আঞ্চলিক জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে দেয়া যৌথ বিবৃতিতে মুক্ত, নিঃশর্ত ও অবাধ নৌ যান চলাচল এর উপর জোর দেওয়া হয়েছে। সেই সাথে হরমুজ প্রণালীর ওপর যে কোনো ধরনের টোল ফি বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টাকে প্রত্যাখ্যান করা হয়েছে। থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের আনিসে বাসিরি তাবরিজি বলেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে এটা একটা রেড লাইন হতে যাচ্ছে। অবশ্য উপসাগরীয় কূটনৈতিক ও বিশেষজ্ঞরা এও বলেছেন যে ইরান তার সবচেয়ে বড় কার্ড এমনি এমনি হাতছাড়া করবে না। তাই সম্ভাব্য ফলাফল নিয়ে দেশগুলোর বাস্তববাদী হওয়া দরকার। দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে, সার্ভিস ফি আদায়ের জন্য একটি সম্ভাব্য স্কিম নিয়ে আলোচনা চলছে। প্রকাশ্যে বলা হবে এই অর্থ হরমুজ থেকে মাইন সরানো, পরিবেশগত ক্ষতি হ্রাস, বন্দর চার্জ কিংবা বীমা সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে। তবে কোন সংস্থার এই প্রক্রিয়া পরিচালনা করা হবে, কিভাবে তহবিল সংগ্রহ করা হবে এবং শেষ পর্যন্ত কার হাতে এই অর্থ পৌঁছাবে তা এখনো অস্পষ্ট। ইরান ইতোমধ্যেই এই অভিমুখে কাজ শুরু করেছে। তাদের নবগঠিত গালফ স্ট্রেইট অথরিটি নির্দেশনা জারি করেছে যে এখন থেকে হরমুজ পাড়ি দেয়া সব জাহাজের ইরানি বীমা থাকা বাধ্যতামূলক। তেহরান ও ওয়াশিংটন দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানোর জন্য যে 60 দিনের সময়সীমা ঠিক করেছে তা শেষ হওয়ার পর থেকেই এই নিয়ম কার্যকর হওয়ার কথা। ইসরায়েলের সমালোচনায় এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি। একের পর এক জয় তুলে নিচ্ছে জোহরান মামদানিরা। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রাইমারিতে একের পর এক বামপন্থী প্রার্থীর জয় ইসরায়েলি গণমাধ্যম ও ইসরায়েলপন্থী মহলে বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে। তাদের মতে ইসরায়েলকে সমর্থন করা এখন আর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সাফল্যের নিশ্চয়তা নয়, খবর জানিয়েছে মিডল ইস্ট আই। সর্বশেষ কলোরাডো ডেমোক্রেটিক প্রাইমারিতে 15 বারের ইসরায়েলপন্থী মার্কিন প্রতিনিধি ডায়ানা ডিগেটকে পরাজিত করেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী মেলাত কিরোস। মার্কিন রাজনীতিতে যেসব প্রার্থী ইসরায়েলের প্রভাবকে চ্যালেঞ্জ করেছেন, গাজায় গণহত্যার বিরোধিতা করেছেন এবং ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছেন, তারাই এখন ধারাবাহিকভাবে জয়ী হচ্ছেন। কিরোসের এই জয়ের আগে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি সমর্থিত 3 জন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী, ফিলাডেলফিয়ার একটি কংগ্রেশনাল প্রাইমারির একজন প্রার্থী এবং ওয়াশিংটন ডিসির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতেও একই ধারার প্রার্থীরা জয় পেয়েছেন। ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা যুক্তরাষ্ট্রের বাম ঘেঁষা একটি রাজনৈতিক ধারা, যারা প্রায় ডেমোক্রেটিক পার্টির সাথে প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মার্কিন বামপন্থী মহলে একটি শক্তিশালী শক্তিতে পরিণত হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো এসব ফলাফলকে কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির ঘটনা হিসেবে দেখছে না। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের পর বিশেষ করে ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন দ্রুত কমছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সম্পাদকীয়তে দ্য জেরুজালেম পোস্ট সতর্ক করে বলেছে, ডেমোক্রেটিক পার্টি ক্রমে ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ও জানাজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। এমন তথ্য জানিয়েছে ভারতে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি। ভারত টুডে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেছেন, ইরানের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোস্তফা খামেনি জানাজায় অংশ নিতে পারবেন না। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতস মোস্তফা খামেনিকে উদ্দেশ্য করে
শহরে মৃত্যুর জন্য চিহ্নিত বলে হুমকি দেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এই ধরনের যে কোনো হুমকির শক্তিশালী জবাব দেয়া হবে। এর আগে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 90টিরও বেশি দলের আলেম, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা আলী খামেনির বিদায়, জানাজা এবং দাফন অনুষ্ঠানে যোগ দিয়ে তাকে শ্রদ্ধা জানাতে তাদের প্রস্তুতির কথা জানিয়েছেন। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং আলী খামেনি দাফন ও জানাজা আয়োজন কমিটির সম্পাদক আলী আকবর পুরজামশিদিয়ান জানিয়েছেন, এর মধ্যে 30টিরও বেশি দেশ আনুষ্ঠানিকভাবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর আবেদন করেছে। এছাড়া বিশ্বজুড়ে বিশিষ্ট শিক্ষাবিদ, ধর্মীয় এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারিয়েছিলেন 86 বছর বয়সী খামেনি। তাকে শেষ বিদায় জানানোর অনুষ্ঠান হবে মোট 6টি শহরে, যার মধ্যে রয়েছে ইরাকের কারবালা। ইসলামের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারবালা। শিয়া মুসলিমরা কারবালাকে পবিত্র শহর হিসেবে বিবেচনা করেন। খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী শনিবার 4 এপ্রিল। এদিন রাজধানী তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ রাখা হবে। এরপর সোমবার তেহরানের প্রধান সড়ক দিয়ে নিয়ে যাওয়া হবে তার নিথর দেহ। মঙ্গলবার খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। এরপর যথাক্রমে নাজাফ এবং ইরাকের কারবালাতে নেওয়া হবে। কারবালা থেকে 9 জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে নেওয়া হবে তার মরদেহ। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশিরা তার শেষ বিদায়ে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে খামেনিকে বিদায় জানাতে 2 কোটিরও বেশি মানুষ জড়ো হতে পারেন। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের অংশ নেওয়ার কথা আছে। অপরদিকে পাকিস্তান থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইরান, তবে তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ, সূত্র জানিয়েছে আল জাজিরা। মাঝরাতে আকাশ থেকে বৃষ্টির মতো আছড়ে পড়তে লাগলো একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। চোখের পলকেই হুড়মুড় করে ধসে পড়ল বহুতল ভবন। চারদিকে শুধু আগুন, ধোঁয়া, মানুষের আর্তনাদ। ভয়ঙ্কর এই হামলায় প্রাণ গেল অন্তত 21 জনের, আর আহত 2 শিশু সহ 85 জন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার এই ভয়াবহ হামলা ঘটেছে। শহরের মেয়র এটিকে রাজধানীর উপর হওয়া সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন। টানা 11 ঘন্টা ধরে চলে এই ধ্বংসযজ্ঞ। ইউক্রেন জানিয়েছে রাশিয়া রাতে 74টি ক্ষেপণাস্ত্র, 496টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে 25টি ক্ষেপণাস্ত্র, 12টি ড্রোন শহরের 33টি জায়গায় সরাসরি আঘাত হানে। হামলায় একটি 9তলা আবাসিক ভবন সম্পূর্ণ ধসে পড়ে। রাস্তায় থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে, চারপাশ ঢেকে গেছে বারুদের ধূসর ছাইতে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বাঁচাতে স্বজনদের কান্নার মাঝেই জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রেড ক্রসের একটি বড় গুদাম। সেখানে থাকা প্রায় 13 লাখ পাউন্ড মূল্যের 3,20,000 ত্রাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। প্রাণ বাঁচাতে ওই রাতে প্রায় 52,000 মানুষ মাটির নিচে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে বাধ্য হন। হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে ওলেক্সি নামের আহত এক ব্যক্তি জানান, তিনি সিগারেট খেতে বাইরে বের হতেই বোমার আঘাতে উড়ে আসা কাচে আহত হন। অন্যদিকে সভিতলানা নামের আরেক নারী জানিয়েছেন, এর আগে রুশ হামলায় তিনি তার মা ও ছেলেকে হারিয়েছেন, তাই বোমার শব্দে নতুন করে তিনি ভয় পাননি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতেই রাশিয়া একই সময়ে নানা ধরনের অস্ত্র দিয়ে এই চতুর হামলা চালিয়েছে। ইসরায়েলের সাথে চলমান আলোচনা কোনো ধরনের বিশ্বাসঘাতকতা নয় বলে মন্তব্য করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সাথে তিনি জোর দিয়ে বলেছেন, দেশের 1 ইঞ্চি ভূখণ্ডেও ইসরায়েলের কাছে ছেড়ে দেয়া হবে না। লেবাননের প্রেসিডেন্টের কার্যালয়ে প্রকাশিত এক বিবৃতিতে আউন এই মন্তব্য করেন। বিবৃতিতে তিনি বলেন, লেবাননের যুদ্ধ বিদেশি প্রভাবের যুগ থেকে বেরিয়ে আসার সময় এসেছে। অধিকাংশ লেবানিজ এই পথকে সমর্থন করেন, বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষ যারা মর্যাদা ও নিরাপত্তার সাথে বসবাসের অধিকার রাখেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কয়েক মাসের আলোচনা শেষে গত সপ্তাহে ইসরায়েল ও লেবানন একটি কাঠামোগত ফ্রেমওয়ার্ক চুক্তিতে সই করে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি দীর্ঘদিনের সংঘাত থেকে বাস্তবসম্মত বেরিয়ে আসার পথ তৈরি করবে। ইসরায়েলের সাথে লেবানন সরকারের করা এই চুক্তি নিয়ে লেবাননে ব্যাপক সমালোচনা হচ্ছে। সমালোচকদের অভিযোগ, এই চুক্তির মাধ্যমে কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে লেবানন। এই চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার কিছু অংশ ছাড় দেয়া হয়েছে বলেও অভিযোগ করছেন অনেকেই।
তবে প্রেসিডেন্ট আউন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ফ্রেমওয়ার্ক চুক্তির ধারাগুলো লেবাননের অধিকার ও মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক নয়, বরং এগুলো পূর্ণাঙ্গভাবে সেই অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই করা হয়েছে। তিনি আরো বলেছেন, যারা সার্বভৌমত্বের নীতিকে সম্মান করেন তাদের এই বিষয়ে রাষ্ট্রের সিদ্ধান্তকেও সম্মান করা উচিত। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছে সেটি কোনো চূড়ান্ত শান্তি চুক্তি নয়, বরং ভবিষ্যৎ আলোচনার পথ নির্ধারণের জন্য একটি নির্দেশনামূলক কাঠামো। এরই সাথে শেষ করব জাগো টিভির আজকের আয়োজন। তার আগে শিরোনামগুলো আরো একবার। বিগ ব্রেকিং নিউজ, ইরানকে 30টি অত্যাধুনিক SU-35 যুদ্ধ বিমান দিচ্ছে রাশিয়া। যুক্তরাষ্ট্র ইসরায়েলের রাতের ঘুম হারাম। লন্ডভন্ড ইসরায়েলের তেল শোধনাগার মেরামতে লাগবে কয়েক বছর। টেলিগ্রাফের প্রতিবেদন, ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে উপসাগরীয় দেশগুলো। ইসরায়েলের সমালোচনায় এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি, একের পর এক জয় তুলে নিচ্ছে জোহরান মামদানিরা। বাবার জানাজা পড়াতে চান মুস্তাবা, নিরাপত্তা বাহিনীর না। শহীদ সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়। মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এলো পুতিনের ক্ষেপণাস্ত্র, ইউক্রেনে নিহত হলো 21। ইসরায়েলের কাছে 1 ইঞ্চি ভূখণ্ড ছাড়বে না লেবানন, বললেন প্রেসিডেন্ট আউন। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।